নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে খবরে। কংগ্রেস দলের তরুণ নেতৃত্ব স্বজন পোষণের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে এনডিএর বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সমাপ্ত হল সংসদের বর্ষাকালীন অধিবেশন। 21শে জুলাই শুরু হয়েছিল এই অধিবেশন। পুরো অধিবেশনে অনুষ্ঠিত হয় মোট 21টি সভা। লোকসভায় আলোচনার জন্য নির্ধারিত সময় ছিল 120 ঘন্টা, কিন্তু আলোচনা হয় মাত্র 37 ঘন্টা। অন্যদিকে রাজ্যসভায় আলোচনা হয় 41 ঘন্টা। এই সময়ের মধ্যে লোকসভায় 12টি এবং রাজ্যসভায় 15টি বিল পাস করে সরকার। সবচেয়ে আলোচিত বিল ছিল সংবিধান সংশোধনী বিল, যা গ্রেপ্তারকৃত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণের জন্য পেশ করে সরকার। পরবর্তী সময়ে এই বিল পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এদিকে সংসদের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার লোকসভার কার্যক্রম মুলতবি হওয়ার পর এনডিএ জোটের নেতাদের সাথে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলে বিশেষ করে কংগ্রেসে অনেক তরুণ এবং প্রতিভাবান নেতা আছেন, কিন্তু স্বজনপ্রীতি এবং নিরাপত্তাহীনতার কারণে তারা কথা বলার সুযোগ পান না। তরুণ কংগ্রেস নেতাদের ভয় পান রাহুল গান্ধী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে আলোচনার সময় প্রধানমন্ত্রী অনলাইন গেমিং বিলের প্রশংসা করেছেন। তিনি বলেন যে এটি এমন একটি আইন যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা করা উচিত। লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়েছে অনলাইন গেমিং বিলটি। এই বিলের লক্ষ্য হল স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমিং প্রচারের পাশাপাশি অর্থের অনলাইন গেম নিষিদ্ধ করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলমান বিভিন্ন প্রকল্পের কাজ সময়ে সম্পূর্ণ করার পাশাপাশি প্রকল্পগুলোর মূল্যায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধায়ক এবং আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের নিজ নিজ নির্বাচনী এলাকা জুড়ে চলমান প্রকল্পগুলোর মূল্যায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার চিফ মিনিস্টার ওয়ার রুমে আয়োজিত বৈঠকে এই নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিধায়ক, জেলা কর্মকর্তা এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন চলমান পরিকল্পনাগুলোর পাশাপাশি আরও বেশি জনকেন্দ্রিক উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করারও এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে 2025 সালে জুলাই পর্যন্ত আগরতলা স্মার্ট সিটি প্রকল্প উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে, যেখানে সম্পন্ন হয়েছে 99% কাজ। মিশনের অধীনে শুরু হওয়া 65টি প্রকল্পের মধ্যে সম্পন্ন হয়েছে 64টি প্রকল্প। তবে কাগজে কলমে এই প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলেও বাস্তবে এই প্রকল্পগুলোর কাজের পর্যালোচনা এবং মূল্যায়নের দেওয়া হয়েছে নির্দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্থানীয় উৎপাদন এবং সঠিক বিপণন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মূল চাবিকাঠি। বৃহস্পতিবার বিলোনিয়ায় সীমান্ত গ্রাম সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী মানুষের জীবন সম্পর্কে জানতে এবং তাদের সংগ্রামের কথা শুনতে দক্ষিণ ত্রিপুরা জেলায় দুদিনের সফর শুরু করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে মতাই গ্রাম পঞ্চায়েতে পৌঁছান রাজ্যপাল এবং পূর্ব রাজনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি মতবিনিময় সভায় যোগ দেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মতবিনিময় চলাকালীন সময়ে কৃষক, শ্রমিক, পান চাষী এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলার পাশাপাশি তাদের দৈনন্দিন সমস্যাগুলিও শোনেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। স্থানীয় উৎপাদন এবং সঠিক বিপণন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মূল চাবিকাঠি বলে এদিন উল্লেখ করেন তিনি। কৃষকদের ই-মার্কেটিং এর সুযোগ অন্বেষণ করার পরামর্শ দেন রাজ্যপাল, যা আরও ভালো আর্থিক লাভ অর্জনে
সাহায্য করতে পারে তাদের। एजुकेशन और रहने के बाद उनका क्वालिटी ऑफ लाइफ बढ़ने के लिए हर घर में इनकम कैसे जनरेट करो, इसके लिए भी सेंट्रल गवर्नमेंट मोदी जी ने सेल्फ हेल्प ग्रुपों को गवर्नमेंट बैंकों से लोन दिलाना और उनको एजुकेट करना, वैसे ही और उनका जो उत्पादन है, जो प्रोडक्शन है, उसको अच्छे मार्केटिंग करना। अब कभी भी मोदी जी बात करें तो लोकल पर वोकल ये बोलते हैं, तो लोकल का अपना जो प्रोडक्ट्स है उसको पब्लिसिटी देना, मार्केटिंग करना, ई मार्केटिंग कैसे कर सकते ये भी है। পরিদর্শনকালে ঋষ্যমুখ অঞ্চলে পান চাষ এবং চাষীদের অসুবিধা সম্পর্কে অবহিত হন তিনি। সরকার পান চাষীদের উৎসাহিত এবং সহায়তা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল। কৃষিতে জল ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে রাজ্যপাল উল্লেখ করেন যে কর্ণাটক এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশে মেশিন ব্যবহার করে সফলভাবে অনুশীলন করা হচ্ছে জল সংরক্ষণ। ত্রিপুরায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 125তম সংবিধান সংশোধন নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার মন্তব্যের তীব্র সমালোচনা করলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই ধরনের মন্তব্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং বোকামি বলে উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে একটি নির্দিষ্ট দল ক্ষমতায় এলেই 125তম সংবিধান সংশোধনী বিল পাশ হবে বলে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতার এই দাবিকে বোকামি এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 125তম সংবিধান সংশোধন বিল শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, উত্তর পূর্বের মোট 10টি এডিসি কাউন্সিলেই সমানভাবে কার্যকর হবে বলে মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और ये जो 125th अमेंडमेंट बिल अगर कभी भी लागू होगा तो सिर्फ त्रिपुरा में नहीं, एक दिन, एक संग, एक ही टाइम पूरे नॉर्थ ईस्ट में 10 डिस्ट्रिक्ट काउंसिल में लागू होगा। तो आई थिंक दैट, और दे वर शॉक्ड, उनको भी लगा कि ये ऐसा कौन, आप मजाक नहीं कर रहे हो। मैंने कहा नहीं, मैं मजाक नहीं कर रहा हूँ। होम मिनिस्ट्री के ऑफिसर्स को मैंने कहा मैं मजाक नहीं कर रहा हूँ, आप ये देख लीजिए, उनका ये स्टेटमेंट है। तो वो भी बोले कि नहीं नहीं, ये तो बहुत मतलब कि रॉन्ग स्टेटमेंट है और आप इसको सीरियसली मत लीजिए। तो बस मुझे लगा कि हमारे जो तिपरासा है, जो बहुत लोगों को लगता है कि हमारा जो तिपरासा है ना, ये बहुत मतलब कि जो 1970 का जो तिपरासा था, 1980 का जो तिपरासा था, जो गांव में रहता था, जो 1990 में था, वो मतलब कि जो एजुकेटेड नहीं था, जिनको कुछ मालूम नहीं था क्या सही है क्या गलत है, बहुत लोगों को लगता है कि वो तिपरासा आज भी 2025 में वैसे ही तिपरासा है। लेकिन मैं इन लोगों को एक बात बोलना चाहता हूं कि आपको शायद लगता है कि तिपरासा बेवकूफ है, पहले जैसा मासूम है, नादान है, उनको मालूम नहीं है। लेकिन आपको ये लगता है कि तिपरासा बेवकूफ है, लेकिन जब ऐसा स्टेटमेंट आता है तो बेवकूफ तिपरासा नहीं लगता है, बेवकूफ आप लगते हैं। आप सबके सामने बहुत সংশোধনী বিলটি কেবল ত্রিপুরার জন্য নয়, বোরোল্যান্ড, কার্বি আংলং, ডিমা হাসাও, খাসি পাহাড়, গারো পাহাড় এবং অন্যান্যদের জন্য বলে উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 125তম সংবিধান সংশোধন বিল দ্রুত কার্যকর হবে উত্তর পূর্বাঞ্চলে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তীব্রামথা সুপ্রিমো। 25th अमेंडमेंट बिल पास होगा तो ये सिर्फ त्रिपुरा के लिए नहीं, बोडोलैंड के लिए, कार्बी आंगलोंग के लिए, दिमासा हसाओ के लिए, खासी गारो जयंतिया हिल्स के लिए, चकमा डिस्ट्रिक्ट काउंसिल के लिए, लाई मारमा के लिए, उनके लिए भी अच्छा होगा। और मैं आशा करता हूं कि गवर्नमेंट ऑफ इंडिया भी इसको जल्द से जल्द करे, ना कि इसको लंबा खींचे, क्योंकि जितना वो लंबा खींचेंगे बहुत लोग हैं जो उल्टा सीधा स्टेटमेंट्स देंगे और बाद में नुकसान
गवर्नमेंट ऑफ इंडिया का ही होगा, क्योंकि उनका दिल्ली में तो उनका दिल ठीक है, लेकिन उनके राज्य में जैसे अभी आज जो स्टेटमेंट आया है, उनके जो वर्कर्स हैं, कुछ लोग का थोड़ा सा थिंकिंग में और सोच में या एजुकेशन में थोड़ा सा कमी है। एनीवे, नो प्रॉब्लम। मुझे लगा कि উল্লেখ করা যেতে পারে, আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছিল ভারতের জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি মোর্চার প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাও। বুধবার রাজ্যে ফিরে এসে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বলে জানিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার এই নেতৃত্ব। টিটিএ এডিসি তে বিজেপি জয়ী হলেই 125তম সংবিধান সংশোধন কার্যকর হবে বলে মন্তব্য করেছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার এই নেতৃত্ব। এরপরই এক ভিডিও বার্তায় মন্ত্রী বিকাশ দেববর্মার এই ধরনের মন্তব্য ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং বোকামি বলে উল্লেখ করেন রাজ্য সরকারে বিজেপির সহযোগী দল তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এক্ষেত্রে গুণগত শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। বৃহস্পতিবার বীর বিক্রম স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এই মহাবিদ্যালয়ের সুনাম রাজ্যের বাইরেও রয়েছে, যার কৃতিত্ব অনেকাংশে বীর বিক্রম কিশোর মাণিক্যের বলেও এদিন উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু দাস। যারা সরকারি চাকরি করতেন কিংবা বেসরকারি জায়গাতে যারা চাকরি করতেন, হয়তো বা যারা হায়ার এডুকেশন নিতে পারেননি, তারা যাতে দিন অন্তে এই বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বা ইভিনিং কলেজে এসে তারা পড়াশোনা করতে পারে, নলেজ গ্যাদার করতে পারে এবং তাদের হায়ার এডুকেশন যাতে তারা সিকিউর করতে পারে, তার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কলেজের পথ চলা শুরু হয়েছে। এই যে দীর্ঘ 55 থেকে 56 বছরের পথ চলা, অনেক সফলতা বিফলতার মধ্যে দিয়েও এই কলেজ আজ শুধু রাজ্যের মধ্যে নয়, আমি বিশ্বাস করি আমাদের দেশের মধ্যে একটা সম্মানজনক স্থানে পৌঁছে গেছে, যার কৃতিত্ব, যার আত্মবলিদান, তারা এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের সেই কন্ট্রিবিউশন বা তাদের সেই স্যাক্রিফাইসের কারণে সেই জায়গাতে পৌঁছেছে। এই কলেজেরই আজ মেধাবী ছাত্রছাত্রী হিসেবে যারা একদিন পড়াশোনা করেছেন, আজকে কেউ এই রাজ্য পরিচালনার কাজ করছেন, কেউ ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের ব্যক্তিত্ব কৃতিত্বের মাধ্যমে সেই সমস্ত জায়গাকে আলোকিত করছেন। এমন অনেক মহান ব্যক্তিত্বের জন্ম কিন্তু এই কলেজ দিয়েছে। পাচারকারীদের সাহায্য করতে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান। মধুপুর থানাধীন কাম থানা বিএসএফ বিওপি এলাকায় হয় এই ঘটনাটি। পাচারকারীদের সাহায্য করতে এসে বিএসএফ এর জালে ধরা পড়ল বিজিবি জওয়ান। এই ঘটনায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। পাচারকারীদের সহযোগিতা করতে এসে বিএসএফ এর হাতে ধরা পড়লেন বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির এই জওয়ান। ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন কামথানা বিএসএফ বিওপি এলাকার এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত ওই বিজিবি জওয়ান সশস্ত্রে সুসজ্জিত অবস্থায় সীমান্তের 0 পয়েন্ট অতিক্রম করে প্রায় 100 কিলোমিটার ভেতরে প্রবেশ করেন ভারতের। কামথানা বিওপির দায়িত্বে থাকা বিএসএফ এর 49 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে দেখে থামতে নির্দেশ দেন, কিন্তু তিনি উল্টে দ্রুত বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তৎপর হয়ে ভারতের ভেতরেই আটক করতে সক্ষম হন তাকে। সীমান্তে দীর্ঘদিন ধরেই সক্রিয় পাচার চক্রের সঙ্গে ওই বিজিবি জওয়ানের যোগাযোগ ছিল বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাচারকারীদের সাহায্যের উদ্দেশ্যেই বেআইনিভাবে ভারতের সীমানায় প্রবেশ করেছেন বিজিবির ওই জওয়ান। সীমান্তে এমনিতেই কঠোর নজরদারি চলছে বিএসএফ এর। তবে এই ঘটনায় নজরদারি আরো জোরদার করার নেওয়া হয়েছে সিদ্ধান্ত। রাজ্য প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় জোরদার করেছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অক্টোবরের মধ্যে বকেয়া দিয়ে না দিলে দাবি মতো অতিরিক্ত অর্থ দেবে না ষোড়শ অর্থ কমিশন। তাই অবিলম্বে বকেয়া 22% মহার্ঘ ভাতা মিটিয়ে দেবার জন্য সাংবাদিক সম্মেলন করে সরকারের উদ্দেশ্যে দাবি জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের উপর এক প্রস্ত চাপ বৃদ্ধি করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। অক্টোবরের মধ্যে বকেয়া 22% মহার্ঘ ভাতা না মিটিয়ে দিলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে না ষোড়শ অর্থ কমিশন বলে সাংবাদিক সম্মেলনে জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। তাই সেপ্টেম্বরের মধ্যে বকেয়া 22% অর্থ রিলিজ করার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি জানালো ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। ডিএ পেন্ডিং, সেন্ট্রাল এমপ্লয়িরা 55% পাচ্ছে, আমরা পাচ্ছি 33%। কাজে এই যে 22% ডিএ না পাওয়ায়, এই 22% ডিএ না পাওয়ায় আমরা সিরিয়াসলি প্রতি মাসে একজন গ্রুপ ডি কর্মচারী 3,500 টাকা আর একজন গ্রুপ বি হাইয়েস্টলি প্রায় 34,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছেন। কাজে এই আজকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিস্টেমের জন্য এবং রাজ্য সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত, যে পৌরকর বৃদ্ধি, জলকর বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি, ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীদের নাভিশ্বাস অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে 22% ডিএ ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা দাবি করছি। কারণ এই অক্টোবরের মধ্যে টাকাটা যদি কমিটেড না করা যায়, 16 ফিনান্স কমিশনের মাধ্যমে যে বাড়তি টাকা পাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ্বান করছি উইদিন সেপ্টেম্বর যাতে এই পেন্ডিং ডিএটা রিলিজ করা হয়, না হলে 16 ফিনান্স কমিশনের কাছ থেকে এই টাকাটা পাওয়া যাবে না। আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা আমরা, এদিকে অষ্টম বেতন কমিশনের ঘোষণা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এক্ষেত্রে অষ্টম বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা দেবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও জানিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যদিও এখনো নোটিফিকেশন বের হয়নি। আমরা কেন্দ্রীয় সরকারের এখনো পর্যন্ত নোটিফিকেশন কেন বের হয়নি এটা আমরা বুঝতে পারছি না। কারণ অ্যাকর্ডিং টু প্রিভিয়াস যে রুলস, প্রিভিয়াস যে সিস্টেম, 2006 পরে 2016, 96 পরে 2006, 2000 পরে 2016 1 জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো টোটাল যে 18 ফিনান্স কমিশনের যে নোটিফিকেশন বা তার যে সেট আপ, সেটা এখনো তৈরি হয়নি। যাই হোক, আগামী দিনে তৈরি হবে আমরা বিশ্বাস করি, এবং আমরা আশা করছি ত্রিপুরা রাজ্য যাতে অষ্টম বেতন কমিশন অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীরা বেতনক্রম পেতে পারে, তার জন্য রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এবং এই প্রয়োজনীয় উদ্যোগের মধ্যে উল্লেখ করা যেতে পারে, বর্তমানে 55% মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। অপরদিকে রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছেন 33% মহার্ঘ ভাতা। অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ফারাক হচ্ছে প্রায় 22%। কর্মচারীদের বেতন ভাতার সংক্রান্ত বিষয়টি নিয়ে বুধবার আলোচনা হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তবে এই ক্ষেত্রে সরকারি কর্মচারীদের কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নিয়ে কোন রকম স্পষ্টীকরণ পাওয়া যায়নি কোনো মহল থেকে। তবে শারদীয়া দুর্গোৎসবের আগে সরকারি কর্মচারীদের এক প্রস্ত মহার্ঘ ভাতা উপহার দেবে রাজ্য সরকার, তা নিয়ে মোটামুটি নিশ্চিত কর্মচারী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইসিডিএস কর্মী সহায়িকাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে সরকার।
এক্ষেত্রে একদিকে যেমন তাদের সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে অনেক কম, অপরদিকে অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চনার শিকার আইসিডিএস কর্মী সহায়িকারা বলে অভিযোগ করল সিটু নেতৃত্ব। বৃহস্পতিবার সিটু অফিস প্রাঙ্গণে আয়োজিত হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। আইসিডিএস কর্মী সহায়িকাদের জন্য নিম্নমানের মোবাইল সরবরাহ, মোবাইল রিচার্জের অর্থ প্রদান না করা, শিশুদের পুষ্টিকর খাবার দিতে গিয়ে নিজের অর্থ ব্যয় করে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে এদিন বিক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট আইসিডিএস কর্মী সহায়িকারা। এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছে সিটু নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। মোবাইল দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল, এবং যেটা সবচেয়ে বড় কথা তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারারিয়াম, সেটা খুবই কম। সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় দিদির সঙ্গে, মানে সেন্টার চলাকালীন। ঠিক আছে, সেটা তো তারা করছে, মোটামুটি এখন অনেকটা অভ্যস্ত হয়েছে, করতে পারছে। কিন্তু ওই যে রিসার্চ করা, মোবাইল রিসার্চ করার যে পয়সা দেওয়ার কথা, এটা তারা একটা পয়সাও দেয় না, কোনো সময় দেয় না। আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হয়, তাহলে বুঝতেই পারছেন কদিন পর করেই ডিসকাস করতে হয়। কিন্তু ওরা এই ব্যাপারে একেবারে চুপ। আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের যে নিউট্রিশন, এত গরিব বাচ্চারা আসে গ্রামে, ট্রাইবাল এলাকাতে, প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক। বিশালগড়ের উত্তর রাউতখোলা মাদ্রাসায় ফের একবার সামনে এলো আত্মহত্যার ঘটনা। আত্মহত্যার প্রচেষ্টায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছাত্র, তবে ঘটনা অস্বীকার করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। বিশালগড়ের উত্তর রাউতখোলা মাদ্রাসায় ফের আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার সকালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে সপ্তম শ্রেণীর ছাত্র নাজমুল রহমান। মুমূর্ষু অবস্থায় প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতাল ও পরে জেবি হাসপাতালে রেফার করা হয় তাকে। একজন পেশেন্ট আনা হয়েছে, নাম হলো নাজমুল রহমান। পেশেন্টটাকে আনা হয়েছে আমাদের এখানে 11টা 39-এ। পেশেন্টের হিস্ট্রি হলো যে পেশেন্টটা অ্যাটেম্পটেড সুইসাইডাল হ্যাঙ্গিং আজকে সকাল 10:16 AM। হ্যাঁ, তো তাকে আনা হয়েছে বাই খালিল রেহমান, ওনার ছেলের বাবা। যখন আমরা পেশেন্টটাকে পেয়েছি, পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক। হ্যাঁ, প্রচণ্ড রেস্টলেস পেশেন্ট। প্রেশার ঠিক আছে যদিও, কিন্তু হার্ট রেটটা অনেকটাই বেশি, এবং যা দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরেও ব্রেইনে কিছু সমস্যা থাকতে পারে হ্যাঙ্গিং হওয়ার ফলে। আপাতত আমরা পেশেন্টকে সব সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। পেশেন্ট সিটি স্ক্যানারে আমরা পাঠিয়েছি, বাকি যা যা দরকার আমরা সবগুলো করছি, বাট পেশেন্ট খুবই ক্রিটিক্যাল এখন। পরিবারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে কি কারণে আত্মহত্যা করতে পারে বা ফাঁসি দেওয়ার চেষ্টা করে? এখন এ পর্যন্ত আমরা ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, যেটা আমাদের ডাক্তারবাবু বললেন যে এখন অবধি ক্লিয়ারলি কোনো কিছুই ওরা বলতে পারছেন না। জাস্ট অতটুকুই বলেছেন যে ও ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, বাট রিজনটা কি এখনো তাদের কাছে পরিষ্কার নয়, যেটা ওরা বললেন। এই মাদ্রাসায় 2 বছর আগে আত্মহত্যা করেছিল নুরুল হক নামে একজন ছাত্র। ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। চিকিৎসকরা জানিয়েছেন নাজমুলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং এটি স্পষ্ট আত্মহত্যা চেষ্টা। তবে ঘটনাটিকে অস্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছাত্রটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বলে দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছলে মাদ্রাসার গেট ভেতর থেকে বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হ্যাঙ্গিং মানে এখানে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নিছে, ঘটনাটা অ্যাকচুয়ালি কিটা? এরকম কোনো ঘটনা আমি শুনছি না। আসলে আমি দূরে শুনছি একটা বাচ্চার শ্বাস বাড়ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে, বাচ্চাটা হাসপাতাল নিছে, এতটুকুই জানি। বাচ্চাটার নাম কি? এটা নামটা আমি পেতাম না। আচ্ছা, এটা কোন মাদ্রাসা? আমি আমাদের এখন বাচ্চাটা কোথায় আছে? তখন বাচ্চাটা আমি যেদূর জানি বাচ্চাটা জীবিত আছে। বয়স কত? কোন ক্লাসে পড়ে? বাচ্চাটা সম্ভবত 7-এ পড়ে। 7 এই মাদ্রাসাতে এখানেই পড়ে? এর বাড়ি কোথায়? এই বাড়ি এর রাউতখোলা। রাউতখোলা। কোন জায়গায়? রাউতখোলা। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এটার দায়িত্ব হলো আমার আমি বাচ্চারা এটা খাবারটা মানে মাদ্রাসার খাবারটা বাচ্চারা। তাহলে আপনি কি কইতেছেন, মানে আত্মহত্যার কোনো ব্যাপার নাই? না 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 না, আমি এরকম কোনো শুনছি না, এরকম কোনো। আপনি কি বাচ্চাটা দেখছেন? হ্যাঁ, আমি বাচ্চা দেখছি।
বাচ্চারা আমি নিজে আমার গাড়িতে লয়ে গেছি। কোথায় লয়ে গেছিলেন? আমি হাসপাতাল লয়ে গেছি। হাসপাতাল থেকে কি করছে? হাসপাতাল থেকে রেফার দিল জিবিতে, এর দূরে থেকে আমি আবার আমার নাম আব্দুল কাশেম। কিন্তু ডাক্তারের যে বক্তব্য ওর গলাতে ফাঁসি দিতে গিয়েছে, মানে তারে ঝুলন্ত অবস্থা। বাকিটা তো আর আমি করতে পারি। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন, মানে যে মাদ্রাসাতে বাইর করার সময় আপনি ছিলেন না? আমি মাদ্রাসাতে গাড়িতে, আমার গাড়িতে আমি অলরেডি লিয়ে গেছি। মাদ্রাসার ভিতর থেকে নিছেন নাকি? হ্যাঁ, আমি মাদ্রাসার ভিতর থেকে নিছি। না না না, হ্যাঁ, কেন প্রায় সময় আমি বাচ্চা কাচ্চা নেই, শ্বাসকষ্ট হয়, অনেক সময় জ্বরের অনেক রুগী আমি লিয়ে যাই। ঠিক আছে। সম্পূর্ণ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ, এমন অভিযোগও তুলেছেন স্থানীয়রা। কেন বারবার এই প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে এবং কেনই বা কর্তৃপক্ষ সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় এলাকাবাসী। এই বিষয়ে এখনো মেলেনি কোনো সরকারি প্রতিক্রিয়া। তবে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে ছাত্রদের নিরাপত্তা ও মানসিক সহায়তার বিষয়টি নিশ্চিত করার দাবি করেছেন অভিভাবক এবং সংশ্লিষ্ট এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।